নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সাগ্নিক সুন্দর, তোমাদের বন্ধু ও লাইফ কোচ। প্রতিদিনের মতনই আজকেও আমি একটি পিএসসি মিসলেনিয়াস এবং তার সাথে পরবর্তীকালে যখন WBCS ডেসক্রিপটিভ হবে তার জন্য উপযোগী একটি ক্লাস বা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। এর আগের দুটো ডেসক্রিপটিভ ক্লাসে আমরা মূলত দেখেছিলাম মিষ্টি স্কিম সম্পর্কিত প্রশ্ন যদি আসে, এবং তাছাড়াও আমরা দেখলাম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন যে নীতি বা পলিসি সেটা সম্পর্কিত প্রশ্ন আসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো মণিপুরের বর্তমান সংকটজনক পরিস্থিতি। মণিপুরে যে সংকট চলছে, মণিপুর যে জ্বলছে, সেই পরিস্থিতি নিয়ে নিজের ভাষায় আজকে আমরা আলোচনা করব। এই মণিপুর টপিকটি খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় আসার জন্য। তার কারণ আমরা সকলেই মণিপুরের ঘটনার সাথে কম বেশি পরিচিত আছি, যে প্রথমে রাজ্য সরকারের গাফিলতি এবং তারপরে প্রশাসনিক যে গাফিলতি, সেই কারণেই মণিপুরের আজ যে বিবাদ, যেটা শুরু হয়েছিল সামান্য পাথর ছোড়ার মাধ্যমে, সেই বিবাদ আজ রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে এবং তার আগুনে নিহত যেমন হয়েছে বহু মানুষ, ঘর ছাড়া হয়েছে বহু মানুষ এবং এখনও নিহত হচ্ছে বহু মানুষ। যদি আলাপ আলোচনার মাধ্যমে প্রথমেই এই বিবাদটি মেটানোর চেষ্টা করা হতো, তাহলে এই বিবাদ মেটে যেত, এরকম অনেক বিশেষজ্ঞ বর্তমানে মনে করেন। তো আমরা যতটা নিউট্রাল থাকার সম্ভব ততটা নিউট্রাল থাকার চেষ্টা করব এই লেখনীতে। আমরা লেখনীর পরিশিষ্টে নিজের মতামত দিতেই পারি, তার কারণ প্রশ্নে যেহেতু বলছে নিজের ভাষায় আলোচনা করো, সেই কারণে আমরা নিজের ভাষা লেখনীর পরিশিষ্ট বা উপসংহারে বা সমাধানের ক্ষেত্রে বলতে পারি, সাজেস্ট করতে পারি। কিন্তু আমরা বাদবাকি সমস্ত জায়গাগুলিতে নিরপেক্ষ থাকার চেষ্টা করব। কোনো রাজনৈতিক দল বা কোনো কিছুর নাম না নিয়ে আমরা পরীক্ষা হলে ঠিক যেমনটি লিখব এর উত্তর ঠিক তেমনটিই লেখার চেষ্টা করব। বোঝা গেল? তাহলে আজকেও আমি দেখাবো যে পরীক্ষা হলে কিভাবে উত্তর লিখতে হয়, কারণ এই মণিপুর টপিকটি অত্যন্ত বিস্তারিত একটি টপিক। এই সম্পর্কে বলতে গেলে অন্ততপক্ষে 1 ঘন্টার একটি লেকচার হওয়ার প্রয়োজন ছিল। তার কারণ হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট যেরকম আছে, আরও বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট এখানে আছে। বহিঃশত্রুর আগমন, বহিঃশত্রুর আক্রমণ, প্রত্যেকটা অ্যাসপেক্ট এখানে আসবে। যদি আমরা শুধু কারণটা বলি, অর্থাৎ এখান থেকে দুটো প্রশ্ন আসতে পারে। এক, এইটা মণিপুরের বর্তমান সংকটজনক পরিস্থিতি নিয়ে নিজের ভাষায় আলোচনা করো, কিংবা 2, মণিপুর যে সংঘর্ষ তার কারণ সম্পর্কে আলোচনা করো। কজেস, ডেসক্রাইব দ্য কজেস অফ মণিপুর ভায়োলেন্স। শুধু কারণ নিয়ে বলতে বললে আমরা বহু কিছু লিখব, কিন্তু আমাদের তো এখানে কারণ নিয়ে লেখার কথা বলেনি। আমাদের এখানে ওভারঅল মণিপুর সংঘর্ষ নিয়ে লিখতে বলেছে। এবার এই মণিপুর সংঘর্ষ নিয়ে লিখলে অবশ্যই স্বাভাবিকভাবেই কারণটাই বেশি জায়গা দখল করে থাকবে। সেই কারণে আমরা যেমন কারণ লিখব, ঠিক সেরকম পরিশিষ্ট, উপসংহার, ভৌগোলিক প্রেক্ষাপট ইত্যাদি প্রভৃত এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা একটা ভূমিকা দেব, তারপর আমরা দেব সংঘর্ষের প্রেক্ষাপট, এবং সংঘর্ষের প্রেক্ষাপটের মধ্যে ভৌগোলিক কারণও যেহেতু রয়েছে, ভৌগোলিক কারণও আমরা প্রেক্ষাপটের মধ্যে উল্লেখ করব। তারপর আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে মেইতেইদের দাবি এবং কুকিদের দাবি দুটোকেই উল্লেখ করব, এবং সর্বশেষে আমরা পরিশিষ্ট বা উপসংহারের উপস্থাপনা করব। কুকি এবং মেইতেইদের মধ্যে বর্তমানে মণিপুরে সংঘর্ষ চলছে। তবে আমরা যদি একটু বিস্তারিত দেখি, তাহলে দেখব মেইতেইদের যে এসটি স্বীকৃতি দেওয়া হয়েছে বা জনজাতি স্বীকৃতি দেওয়া হয়েছে, এটার বিরোধ কেবলমাত্র কুকিরা যে করছে তা নয়, এটার বিরোধ কুকিদের পাশাপাশি নাগারা, জোরা, প্রত্যেকে অন্যান্য যারা জনজাতি আছে, যারা অলরেডি এসটি ক্যাটাগরি হোল্ড করছে, তারা করছে। কেন করছে, কী কারণে করছে, সমস্তটাই জানবো। প্রথমে ভূমিকাটা আমরা খুব ছোট্ট দিই। অলরেডি এটা 500 শব্দের মতো হয়ে গেছে, প্রায় 487 শব্দ। সুতরাং পরীক্ষা হলে এটাকে আরও হয়তো ছোট করতে হতে পারে তোমাদের, তোমরা নিজের ভাষায় ছোট করে নিও। তো ভূমিকাটা খুব ছোট্ট দিয়েছি। বিগত প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে আন্তঃগোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর। আন্তঃগোষ্ঠী সংঘর্ষ মানে দন্তন্বয় তয় বিসর্গ, আন্তঃগোষ্ঠী সংঘর্ষ মানে নিজের মধ্যে যে গোষ্ঠীগুলি আছে
তাদের মধ্যে বিবাদ চলছে। মণিপুরের মধ্যে যে গোষ্ঠী আছে তাদের নিজস্ব বিবাদ চলছে। এই কারণেই আন্তঃগোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর। এবং এই জ্বলছে শব্দটা ব্যবহার করেছি। জ্বলছে শব্দটা কেন ব্যবহার করেছি? কারণ টুইটারে ট্রেন্ডিংয়ে চলছে মণিপুর ইজ বার্নিং, ফেসবুকে ট্রেন্ডিংয়ে চলছিল মণিপুর ইজ বার্নিং। তো এই মণিপুর ইজ বার্নিং সেটাকে তো আমরা ওইভাবে লিখতে পারি না, বাচ্চাদের মতো লেখা দেখায়। সেই কারণে আমরা এখানে দিয়েছি যে মণিপুরের আন্তঃগোষ্ঠী সংঘর্ষে জ্বলছে মণিপুর। এই কলহের আগুন নিহত হয়েছেন, এই কলহের আগুনে নিহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ, আহত হয়েছেন সহস্রাধিক, বাস্তুচ্যুত হয়েছেন তারও বেশি। এই কলহের আগুনে, মানে কলহ মানে ঝগড়া, এই বিবাদের আগুনেও দিতে পারতাম। তাহলে এই কলহের আগুনে নিহত হয়েছেন, মারা গেছেন প্রায় শতাধিক মানুষ। আমরা এক্সাক্ট ফিগার মনে রাখার কোনো প্রয়োজন নেই ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে, সেই কারণে এক্সাক্ট ফিগারের আমরা দিচ্ছি না। প্রায় শতাধিক মানুষ, আহত হয়েছেন সহস্রাধিক মানে হাজারেরও বেশি মানুষ, এক্সাক্ট ফিগার দিচ্ছি না। বাস্তুচ্যুত হয়েছেন তারও বেশি, অর্থাৎ তাদের ঘরবাড়ি ভাঙা পড়েছে, তারা ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়েছেন, এরও বেশি হয়ে গেল। অর্থাৎ বুঝিয়ে দিলাম বর্তমানের পরিস্থিতিটা আপাত দৃষ্টিতে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে সেটা একটু ছোট করে। এইবার আসল জায়গায় ঢুকে যাব, সেটা হলো সমস্যার সূত্রপাত কোথা থেকে। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা, কারণ এই সমস্যার সূত্রপাত যদি আমরা না উল্লেখ করি আমাদের লেখাটা দাঁড়াবেই না। আমরা অনেক কিছু লিখে গেলাম, সেই সংবাদপত্রে যেরকমভাবে জেনারেল নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখে সেরকমভাবে একটা লেখা লিখে দিলাম, এদিকে সূত্রপাত কি, দাবি কি কার সেটা লিখলাম না, তাহলে দাঁড়াবেই না প্রশ্নের উত্তর। কারণ আমি বারবার বলছি, মণিপুর সম্পর্কে যখন বিস্তারিত আলোচনা করতে দেবে তার মধ্যে সব থেকে বেশি জায়গা দখল করে থাকবে মণিপুরের সংঘর্ষের কারণ সমাধান এখনো এক্সাক্ট কি হতে পারে কারুর জানা নেই। বিশেষজ্ঞরা একটা মতামত দিচ্ছেন, সেইটাকে ধরে নেওয়া হচ্ছে সেটা সমাধান হলেও হতে পারে, কিন্তু এক্সাক্ট কারণ কি হতে পারে জানা নেই। আর সংঘর্ষের বর্তমান রূপ কি সেগুলো যদি আমি লিখি তাহলে সে লেখা হবে না, সেটা দেখতে মনে হবে নিউজ পেপার রিপোর্ট লিখছি, যে ড্রোনের ব্যবহার হচ্ছে, গুলি চালাচ্ছে, এই পাহাড় থেকে ওই পাহাড় থেকে গুলি চালাচ্ছে, মারা গেছে বহু মানুষ, কুকি ইনসার্জেন্সি হয়েছে, জঙ্গি আক্রমণ করছে, এরকম করলে হবে না। তাহলে সমস্যার সূত্রপাত, এই বিবাদের সূত্রপাত মণিপুর উচ্চ আদালতের একটি রায় থেকে। এই বিবাদের সূত্রপাত কোথা থেকে হয়? মূল সূত্রপাত মণিপুর উচ্চ আদালতের, মণিপুর হাইকোর্টের একটি রায় থেকে। এই রায় কবে দিয়েছে, কি দিয়েছে আমার দেওয়ার দরকার নেই, আমি বিষয়টি বোঝাতে পারছি কিনা সেটাই আমাদের লক্ষ্য রাখতে হবে। এক্সাক্ট ডাটা মনে রাখার কি দরকার? ডেসক্রিপটিভ হলে এটাই তো সুবিধা যে সব জায়গায় এক্সাক্ট ডাটা মনে রাখার প্রয়োজন নেই। ডেসক্রিপটিভের এটা বিরাট বড় একটা মজা। তো এই বিবাদের সূত্রপাত হয় মণিপুর হাইকোর্টের একটি রায় থেকে। এইবার আমরা যদি এর ইতিহাস দেখি তাহলে দেখব এই বিবাদ এতদিন ধরে চলেছে কিন্তু এরকম সংঘর্ষের রূপ নেয়নি। কিন্তু এই বিবাদ বরাবরই সেই মণিপুর যবে থেকে ভারত ভুক্তি হয়েছে তবে থেকেই কুকি এবং মেইতেইদের মধ্যে চলে আসছে, কম বেশি, এত বেশি পরিমাণে নয়। এই রায়ের মাধ্যমে মণিপুরের মেইতেই জনগোষ্ঠীকে, জনজাতি ব্র্যাকেটে এসটির বাংলা হচ্ছে জনজাতি, শিডিউল ট্রাইব, তো জনজাতি এসটির স্বীকৃতি দেয়া হয়। এই রায়ের মাধ্যমে কি করা হয়? মণিপুরের মেইতেই জনগোষ্ঠীকে জনজাতি বা এসটির স্বীকৃতি দেয়া হয় এবং এখান থেকেই মূলত সূত্রপাত ঘটে বিবাদের। যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ একটি লাইন সেই কারণে আমি কিন্তু এখানে আন্ডারলাইন করে দিয়েছি। এই লেখায় আন্ডারলাইন মূলত এই একটা জায়গাতেই পাবে, এছাড়া এই লেখায় আন্ডারলাইন করার মতো কোনো জায়গা সেরমভাবে নেই। কিন্তু মণিপুরের অন্যান্য জনজাতিগুলি, প্রধানত কুকি, নাগা, জো, এই রায়ের বিরোধিতা করে মিছিল ও সমাবেশ শুরু করে। কিন্তু মণিপুরের অন্যান্য জনজাতি যারা অলরেডি এসটি ক্যাটাগরি হোল্ড করছে, যেমন কুকি, নাগা, জো বলে সেমিকলন দিয়েছি, এই সেমিকলন ব্যবহার করা হয় দুটো বাক্যের একটা রেশ বোঝাতে, দুটো বাক্যের মধ্যে একটা মেলবন্ধন বোঝাতে। এই রায়ের বিরোধিতা করে মিছিল ও সমাবেশ শুরু করে। তাহলে প্রাথমিকভাবে মিছিল আর সমাবেশ শুরু হয়েছিল এইটুকুনি বুঝলাম। এবং মেইতেইদের পাল্টা আন্দোলনে পরবর্তীতে এই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয় এবং মেইতেইদের পাল্টা আন্দোলনে
পরবর্তীকালে এই বিরোধ অর্থাৎ কুকি, নাগা ও জোরা যে বিরোধ করছিলেন সেই বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। তাহলে সমস্যার সূত্রপাতে কিভাবে সমস্যাটা তৈরি হয়েছিল, কিভাবে সেটা ছড়িয়ে পড়ে, সেগুলো আমি উল্লেখ করলাম। যে প্রথমে মণিপুর উচ্চ আদালত একটি রায় দেয় এবং সেই রায়ের বিরোধিতা করে মণিপুরের অন্যান্য জনজাতি যারা আছে তারা একটা শান্তিপূর্ণ মিছিল এবং সমাবেশ করে। পরবর্তীকালে মেইতেইদের পাল্টা আন্দোলনে বা পাল্টা বিরোধে সেই সংঘর্ষ রক্তক্ষয়ী রূপ নেয়। এবার হচ্ছে সংঘর্ষের প্রেক্ষাপট। মূলত এই সংঘর্ষের প্রেক্ষাপট যখন আমরা আলোচনা করব তখন ভৌগোলিক প্রেক্ষাপটও আলোচনা করব এবং এই নোটটা যেহেতু পয়েন্ট করে বানানো যায় না, এই যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে দেবে তখন সাধারণত পয়েন্ট করে এরকমভাবে বানানো যায় না এই নোটগুলো, কারণ পয়েন্ট করলে অনেক বড় হয়। হ্যাঁ, তোমাকে ওয়ান নেশন ওয়ান ইলেকশন পলিসি সম্পর্কে লিখতে দিলেও তুমি সুবিধা অসুবিধা লিখছো, দিতেই পারো। তোমাকে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতিতে ভারতে কি কি প্রভাব পড়তে পারে এই সম্পর্কে লিখতে দিলে তুমি ইকোনমিক ইম্প্যাক্ট, পলিটিক্যাল ইম্প্যাক্ট হ্যানা ত্যানা করে পয়েন্ট করে লিখতে পারবে, কিন্তু এটা সেরকমভাবে লেখা যাবে না, কারণ এই সমস্যাটা কিন্তু অত্যন্ত জটিল এবং অত্যন্ত বিস্তারিত একটা বিষয়। এই যে ছোট করে লিখেছি এটা কিন্তু খুবই কঠিন জিনিস, পরীক্ষা হলে গেলে তোমরা বুঝতে পারবে। যখন কেউ স্লাইড শোতে পড়ায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে লেকচার দেয়, শুনতে তো খুব ভালো লাগে, কিন্তু পরীক্ষা হলে কিরকম লিখবো এটা খুব কম লোক বলে, আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি। সংঘর্ষের প্রেক্ষাপট, আমি এখানে একটা ছবি এঁকেছি, জাস্ট একটা ছবি। আমি যেহেতু ফ্লোচার্ট এখানে ঢোকাইনি, কিন্তু আমি একটা গ্রাফিক্যাল ইমেজ ঢোকাতেই পারি। এই ছবি আঁকার জন্য বিরাট বড় আর্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, সিম্পল হাতে একটা আঁকা ছবি। এবং এই ছবির মাধ্যমে আমি কি দেখিয়েছি, যে মণিপুরের পার্বত্য অঞ্চলের মাঝখানে যে জায়গাটা আছে সেটা মূলত উপত্যকা। কোন উপত্যকা? ইম্ফল উপত্যকা। এই ইম্ফল উপত্যকা মণিপুরের ভূমিভাগের 10% দখল করে আছে, আর বাদবাকি ইম্ফল উপত্যকাকে ঘিরে রয়েছে পাহাড়ি অঞ্চল, মণিপুরের পার্বত্য রিজিয়ন বা হিলি রিজিয়ন। সেইগুলোর অঞ্চলে বসবাস করে মূলত অন্যান্য জনজাতিগুলি, অর্থাৎ কুকি, জো, নাগা ইত্যাদি প্রভৃতি জনজাতিগুলি। মেইতেইরা মূলত হিন্দু প্রধান আর এই কুকিরা মূলত খ্রিস্টান। তো এই জিনিসটা খুব ছোট্ট করে আমি একটা জাস্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমার লেখায় বুঝিয়েছি। পরীক্ষা হলেও আমি এটা করব। মূলত যখন তোমরা হিস্ট্রির ডেসক্রিপটিভ ক্লাস করবে, ইতিহাসের, তখন এই জিনিসগুলো করতে হবে। ধরো সম্রাট অশোক নিয়ে তুমি লিখছো, ধরো হিস্ট্রি পেপারে পরবর্তীকালে ডাব্লিউবিসিএস যখন ডেসক্রিপটিভ হবে, তুমি সম্রাট অশোক নিয়ে লিখছো, তখন জাস্ট একটা ছোট্ট করে ভারতের ম্যাপ এঁকে, বাজে দেখতে হোক অসুবিধা নেই, বিহার যে জায়গাটায় আছে সেই জায়গাটা একটা ডট করে অ্যারো দিয়ে লিখে দাও পাটনা সম্রাট অশোকের রাজধানী, বা পাটলিপুত্র সম্রাট অশোকের রাজধানী। ব্যাস, সিম্পল। এই জিনিসগুলো, এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো লেখার মধ্যে কখনো সখনো ঢোকাতে হয়, লেখার উপর ভিত্তি করে। যখন আমি সুবিধা অসুবিধা লিখব তখন আমার এত কিছু দেওয়ার দরকার নেই ছবি আঁকার, তখন তো সিম্পল ফ্লোচার্ট ঢুকিয়ে দেবো। যদি ওটা না করা যায় তাহলে আমি এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দিতে পারি। তাহলে মণিপুরের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা হয় তবে দেখা যায় ফুটবল মাঠের ন্যায় 10% ইম্ফল উপত্যকাকে পরিবেষ্টন করে রয়েছে 90% পাহাড়ি অঞ্চল, যেটা আমরা ছবিতে উল্লেখ করেছি। যে এই যে ফুটবল মাঠের মতো 10% ইম্ফল উপত্যকা, এটাকে পরিবেষ্টিত করে, এটাকে ঘিরে রয়েছে 90% পাহাড়ি অঞ্চল। মুখ্যত হিন্দু মেইতেইরা, অর্থাৎ মেইতেইরা কোন ধর্মাবলম্বী সেটাও আমরা উল্লেখ করছি আমাদের লেখনীর মাধ্যমে। মুখ্যত হিন্দু মেইতেইরা মণিপুরের জনসংখ্যার প্রায় 50% এবং সর্ববৃহৎ জনগোষ্ঠী। মণিপুরের জনসংখ্যার প্রায় 50%, দেখো এক্সাক্ট ফিগার হচ্ছে 53%। আমি পরীক্ষা হলে এটা মনে রাখবো না, এই কারণে আমি বলছি প্রায় 50% এবং সর্ববৃহৎ জনগোষ্ঠী এই ইম্ফল উপত্যকাতেই বসবাস করেন। বাকি জনজাতিগুলি প্রধানত খ্রিস্টান কুকিদের বসবাস, অর্থাৎ কুকিরা কোন ধর্মাবলম্বী সেটাও আমি উল্লেখ করে দিচ্ছি। খ্রিস্টান কুকিদের বসবাস মূলত অবশিষ্ট পাহাড়ি অঞ্চলগুলিতে। তাদের বসবাস কোথায়? ওই যে 90% পাহাড়ি অঞ্চল আছে সেখানে। তাহলে আমরা এটা দেখলাম, এই ইম্ফল উপত্যকা মণিপুরের প্রায় 10% ভূমিভাগ দখল করে রয়েছে এবং এই ইম্ফল উপত্যকায় বাস করে যারা মেইতেইরা তারা মূলত হিন্দু এবং জনসংখ্যায় তাদের ভাগ হচ্ছে প্রায় 50% এবং এই কারণে তারা মণিপুরের সর্ববৃহৎ জনগোষ্ঠী।
অপরদিকে এই 90% যে পাহাড়ি অঞ্চল আছে, এই পাহাড়ি অঞ্চলে বাস করে বাদবাকি 50% অন্যান্য জনজাতিগুলি, যেমন কুকি, নাগা, জো। এর মধ্যে কুকিদের সাথে যেহেতু মেইতেইদের প্রধান বিবাদ লেগেছে, সেই কারণে কুকিরা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী, সেটাও আমরা উল্লেখ করে দিয়েছি। তারপর আমরা বর্তমানে রাজনৈতিক শিক্ষাগত যোগ্যতা চাকুরির ক্ষেত্রে কারা অগ্রাধিকার পায় সেটাও লিখে দেব, কারণ এইটা পরবর্তীকালে আমাদের লেখনীর মানকে উন্নত করবে, আমাদের টপিকটি বোঝাতে আরও সুবিধা হবে। 60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভার 40 জন বিধায়কই নির্বাচিত হয়ে আসেন মেইতেই জনগোষ্ঠীর মধ্যে থেকে। এই জায়গাতে আমরা একটু এক্সাক্ট ডেটা মনে রাখবো, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এইটা না লিখলে বোঝা যাবে না মেইতেইরা বর্তমানে রাজনৈতিক প্রভাব কতটা মেইতেইদের, এবং বোঝা যাবে না তারা অর্থনৈতিক দিক থেকে কত উন্নত। এই কারণে লিখেছি 60 আসন বিশিষ্ট মণিপুর বিধানসভার, মণিপুর যে বিধানসভা তার টোটাল আসন 60, তার মধ্যে 40 জনই নির্বাচিত হয়ে আসেন মেইতেই জনগোষ্ঠীর মধ্যে থেকে। এছাড়াও উপত্যকায় বসবাস করার কারণে, উপত্যকা ভ্যালি রিজিয়ন পাহাড়ের মতো অত প্রতিকূল নয়, উপত্যকায় বসবাস করার কারণে মেইতেইরা শিক্ষাগত যোগ্যতা, অর্থনীতি এবং রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের দিক থেকেও বাকি জনগোষ্ঠীর থেকে অনেক এগিয়ে। অর্থাৎ এই লাইনটার মাধ্যমে আমি বুঝতে পারছি যে মেইতেইরা অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় সর্বক্ষেত্রেই, সকল ক্ষেত্রেই অনেক এগিয়ে। এমতাবস্থায় মেইতেইরা জনজাতি স্বীকৃতি পাওয়ায় বাকি জনগোষ্ঠীগুলির সমষ্টিগত নিরাপত্তা থেকেই এই দ্বন্দ্বের উৎপত্তি। এমতাবস্থায়, এরূপ অবস্থায় মেইতেইদের যখন জনজাতি বা এসটি স্বীকৃতি দেয়া হলো, তখন বাকি জনজাতিগুলি সমষ্টিগত নিরাপত্তা থেকেই এই দ্বন্দ্বের উৎপত্তি। সমষ্টিগত নিরাপত্তাহীনতা থেকেই, সমষ্টিগত নিরাপত্তাহীনতা থেকেই এই দ্বন্দ্বের উৎপত্তি। নিরাপত্তাহীনতা মানে তারা সিকিউর ফিল করছে না। কেন সিকিউর ফিল করছে না, আমরা যখন কুকিদের দাবি আলোচনা করব তখন বুঝবো বিস্তারিত, যে যদি মেইতেইদের এসটি স্বীকৃতি দেয়া হয়, নিয়ম কি? নিয়ম হচ্ছে যে মণিপুরের যে পাহাড়ি অঞ্চল আছে সেগুলো সুরক্ষিত, এবং সেগুলো সুরক্ষিত মানে এসটি ছাড়া ওখানে কেউ আর জায়গা কিনতে পারবে না। আর মেইতেইরা যেহেতু এতদিন এসটি ছিল না, সেহেতু মেইতেইদের কাছে প্রচুর টাকা পয়সা থাকলেও, রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক প্রভাব প্রচুর থাকলেও তারা ওদের জায়গা দখল করতে পারতো না। কুকিরা, নাগারা, জোরা আশঙ্কা করছেন যে মেইতেইদের এই যে এসটি স্বীকৃতি দিয়ে দেওয়া হলো, এর ফলে মেইতেইরা খুব সহজেই তাদের জায়গাগুলো দখল করতে পারবে। অর্থাৎ এতদিন তারা 10% ইম্ফল উপত্যকাতে সীমাবদ্ধ ছিল, যেহেতু তাদের কাছে পয়সার জোর বেশি, পলিটিক্যাল পাওয়ার বেশি, সেই কারণে পাহাড়ি অঞ্চলগুলো তারা দখল করে নেবে। এর ফলে কুকিরা, নাগারা এবং অন্যান্য জনজাতিগুলি বাস্তুচ্যুত হবে। বোঝা গেল? এইটা হচ্ছে মূলত কুকিদের দাবি, সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। তাহলে আমরা সংঘর্ষের প্রেক্ষাপট আলোচনা করে নিলাম। সংঘর্ষের প্রেক্ষাপট থেকে আমাদের এটা পুরো স্পষ্ট যে ভৌগোলিকভাবে মণিপুর কীরকম, এবং তার সাথে সাথে বর্তমানে মেইতেইদের শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক প্রভাব, চাকুরির দিক থেকে তাদের অংশগ্রহণ এবং তার সাথে সাথে অর্থনৈতিকভাবে তাদের উন্নতি, এই সমস্ত কিছু কতটা প্রবল সেটা স্পষ্ট। এবার আমরা আলোচনা করব মেইতেইদের দাবি। আমরা নিরপেক্ষভাবে আলোচনা করব, কিন্তু ওই জন্য পয়েন্ট দিলাম মেইতেইদের দাবি, মেইতেইদের যুক্তি কি সেটা আমরা দেব। তারপরে আবার আমরা দেব কুকিদের দাবি, কুকিদের যুক্তি কি। মেইতেইরা মনে করেন, লাইনটা শুরু হচ্ছে দেখো, আমি মনে করি নয়, লেখক মনে করে না, মেইতেইরা মনে করেন। মেইতেইরা মনে করেন নিজ ভূমিতে তারা অবহেলিত, তাদের নিজের জায়গায় তারা অবহেলিত, অবদলিত, অবনমিত। প্রায় 1 দশক ধরে মেইতেইদের দাবি ছিল জনজাতি স্বীকৃতি লাভ। প্রায় 1 দশক ধরে, আজ থেকে তাদের দাবি নয়, প্রায় 1 দশক ধরে তাদের দাবি ছিল তাদের যেন জনজাতি স্বীকৃতি দেয়া হয়। তাদের এই দাবিটা কি অমূলক? একটু দেখে নিই। 1949 সালে দেশীয় রাজ্য হিসাবে মণিপুর যখন ভারত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়, দেশীয় রাজ্য হিসাবে মণিপুরের যে রাজা সে ভারতের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত করে, তো ইন্ডিয়ান ইউনিয়নের যুক্ত হয় মণিপুর 1949 সালে। তখন তার আগে পর্যন্ত মেইতেইরা জনজাতির সুবিধা উপভোগ করতেন। অর্থাৎ 1949 সালে যখন ভারতের অন্তর্ভুক্তি হয় ভারত ইউনিয়নের, মণিপুর দেশীয় রাজ্য হিসাবে, তার আগে অবধি কিন্তু মেইতেইরা এসটি স্বীকৃতি পেত।
তার আগে মেইতেইরা জনজাতি ছিল, কিন্তু ভারত ভুক্তির পরে তাদের এই স্বীকৃতি কেড়ে নেওয়া হয়। কিন্তু ভারত ভুক্তির পরে তাদের সেই সুবিধা লোপ পায়। মূলত এই জনজাতির স্বীকৃতি পুনরুদ্ধারের জন্যই মেইতেই জনগোষ্ঠী মণিপুর উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন। মেইতেইরা অরিজিনালি মণিপুরের লোক, তারা মণিপুরেই বাস করত, তারা কিন্তু মায়ানমার, বার্মা ইত্যাদি প্রভৃতি অঞ্চল থেকে আসা লোক নয়, আসা জনগোষ্ঠী নয়, তারা মণিপুরেই বসবাস করত এবং 1949-এর আগে তারা জনজাতি স্বীকৃতি পেত। কিন্তু ভারত ভুক্তির পরে তাদের সেই সুবিধা লোপ পায়, তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় স্বীকৃতি। এই কারণে মেইতেই জনগোষ্ঠীর প্রতিনিধিরা উচ্চ আদালতে, মণিপুরের উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন বা দায়ের করেন। ঐতিহাসিক বিবেচনায় দেখা যায় মেইতেইরাই মূলত মণিপুরের আদি জনগোষ্ঠী। ঐতিহাসিক বিবেচনা যদি আমরা করি, হিস্টোরিক্যাল ডেটা যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে দেখব এটা সত্যি কথা যে মেইতেইরাই কিন্তু মণিপুরের সর্ব আদি জনগোষ্ঠী এবং তাদের ভাষা মণিপুরীয় ভারতীয় সংবিধানের 8ম তফসিলে স্বীকৃত এবং এই কারণে তাদের যে নিজস্ব ভাষা মণিপুরী সেটা আমাদের ভারতের সংবিধানের, ইন্ডিয়ান কনস্টিটিউশনের 8 শিডিউলে সিকিউর করা আছে বা স্বীকৃত বা লিপিবদ্ধ আছে। অপরদিকে কুকি জনগোষ্ঠীর ভারতে আগমন বর্তমান মায়ানমারের চীন কুকি অঞ্চল থেকে। কুকি জনগোষ্ঠীর যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে দেখব নাগাদের তো আগমন হয়েছিল নাগা পাহাড় থেকে, আর কুকিদের মূলত আগমন হয়েছিল বার্মা বা মায়ানমারের চীন কুকি নামক একটি অঞ্চল আছে সেখান থেকে, যা ভারত মায়ানমার শিথিল সীমান্তের কারণে এখনও ঘটে চলেছে। ভারত মায়ানমারের যেহেতু শিথিল সীমান্ত, কেন? কারণ ওই পাহাড়ের উপর তুমি কোথায় কত কাঁটাতার দেবে, কত বর্ডারে সিকিউরিটি মেনটেন করবে, তো সেই কারণে শিথিল সীমান্তের কারণে এখনও ঘটে চলেছে, এখনও কুকিদের ইনফ্লাক্স হচ্ছে, এখনও বহু বিদেশি মানুষের ইনফ্লাক্স হচ্ছে মণিপুরে এবং তারা তাদের বসতি বিস্তার করছে। এছাড়াও জনজাতি স্বীকৃতি না থাকার ফলে মেইতেইরা সংবিধান দ্বারা সুরক্ষিত মণিপুরের অধিকাংশ পার্বত্য অঞ্চলে কোনো জমি ক্রয় করতে পারেন না। এটা আমি আগেই উল্লেখ করেছি যে এছাড়াও জনজাতি স্বীকৃতি যেহেতু তাদের কাছে নেই, এসটি স্বীকৃতি যেহেতু তাদের কাছে নেই, সেই কারণে মেইতেইরা মণিপুরের ওই ইম্ফল উপত্যকা ছাড়া অন্যান্য যে সমস্ত সুরক্ষিত পার্বত্য অঞ্চল আছে বা পাহাড়ি অঞ্চল আছে সেখানে জমি ক্রয় করতে পারেন না। এবং শতাংশের বিচারে নিজ গোষ্ঠীর জনসংখ্যার ক্রমহ্রাসমান অবস্থা তাদের কাছে উদ্বেগের বিষয়। ব্যাপারটা কি? শতাংশের বিচারে নিজেদের জনগোষ্ঠীর ক্রমহ্রাসমান অবস্থা মানে কি? আমরা যদি দেখি 2014-র দিকে তাদের জনসংখ্যায় পার্সেন্টেজ ছিল 61%, বর্তমানে সেটা কমে 53% হয়ে গেছে, অর্থাৎ তাদের জনসংখ্যা কমেছে। হ্যাঁ, তারা মণিপুরের সর্ববৃহৎ জনগোষ্ঠী, এই কথাটা ঠিক, কিন্তু তাদের রেসপেক্টে যদি আমরা বিচার করি তাহলে এটা দেখবো সেই 64% থেকে কমে বা 61% থেকে কমে সেটা 53%-এ নেমে গেছে বর্তমানে, অর্থাৎ তাদের জনসংখ্যার হ্রাস হচ্ছে। এটাও তাদের কাছে চিন্তার বিষয়, তার কারণ তারা তো তাদের জনবসতির বিস্তার তেমনভাবে ঘটাতে পারছে না, কারণ বাদবাকি যে পাহাড়ি অঞ্চলগুলো আছে তাদের অধিকাংশই সুরক্ষিত অঞ্চল। যেহেতু মেইতেইরা জনজাতি নয় সেই কারণে তারা সেই অঞ্চলে জমি ক্রয় করতে পারেন না। তাহলে এই ছিল হচ্ছে মেইতেইদের দাবি, ছোট্ট করে খুব স্পষ্ট দাবি। এবার দেখব কুকিদের দাবি, তারা কি দাবি করছেন, তারা কেন বিরোধটা করছেন যে মেইতেইদের জনজাতি স্বীকৃতি দিলে তাদের উপর একটা আঘাত আসবে। কুকিরা মনে করেন বর্তমানে মেইতেইরা শিক্ষা, চাকুরি, অর্থনীতি, রাজনীতি সকল দিক থেকেই তাদের তুলনায় এগিয়ে রয়েছেন। কথাটি একদম সত্য কথা যে মেইতেইরা শিক্ষা, রাজনীতি সকল দিক থেকে, অর্থনীতি কুকিদের থেকে অনেক অনেক এগিয়ে, অনেক এগিয়ে। এমনকি হিন্দু প্রধান মেইতেইরা ইতিমধ্যেই ওবিসি, এসসি, ইডাব্লিউএস ইত্যাদির সুবিধা উপভোগ করে থাকেন। মেইতেইরা হিন্দু প্রধান, আমি আগেই আলোচনা করেছি, কুকিরা খ্রিস্টান, এবং মেইতেইরা অলরেডি কিন্তু ওবিসি, এসসি, ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন প্রত্যেকটার সুবিধা অলরেডি উপভোগ করে থাকেন। এর উপর আবার যদি এদের এসটি সুবিধা দেওয়া হয় তাহলে এটা স্বাভাবিকভাবেই কুকিদের উপর একটা আঘাতই বটে, কারণ শিক্ষাগত যোগ্যতার দিক থেকে তো মেইতেইরা অনেক এগিয়ে। তো তারা তো কুকিদের সমস্ত চাকরি যেগুলো সংরক্ষিত আছে এসটিদের জন্য, অন্যান্য জনজাতিগুলোর জন্য, সেগুলো দখল করে নেবে, কারণ অলরেডি আমরা দেখতে পাই 60টি বিধানসভার মধ্যে 40টি আসনই দখল করে রয়েছে মেইতেইরা। উপরন্তু মেইতেইদের যদি এসটি স্বীকৃতি দেওয়া হয় তাহলে রাজ্যে কুকিদের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হবে, এমনকি কুকিরা বাস্তুচ্যুত হওয়ারও আশঙ্কা করছেন।
কুকিরা বাস্তুচ্যুত হবেন এই আশঙ্কা কেন করছেন? মেইতেইদের কাছে যেহেতু টাকা অনেক বেশি, মেইতেইরা জায়গা কিনে নেবে পাহাড়ি অঞ্চলে, সুতরাং কুকিদের বাস্তুচ্যুত করা হবে। মেইতেইদের প্রশাসনিক প্রভাব বেশি, কুকিদের বাস্তুচ্যুত করতে তাদের বেশি সময়ও লাগবে না। তো এটা হচ্ছে কুকিদের দাবি, এবং কুকিদের এই দাবিটাও সত্য। মেইতেইদের দাবিও যেরকম সত্য, কুকিদের এই দাবিটিও সত্য। অর্থাৎ আমরা যখন দেখছি যে দুজনের দাবি আমরা যদি নিরপেক্ষভাবে বিচার করি, তাহলে দেখব দুজনের দাবিই সত্য তাদের নিজ নিজ পার্সপেক্টিভ থেকে। তার মানে কি? তার মানে হচ্ছে সমস্যাটি জটিল, এবং এই সমস্যা নিরসনে প্রশাসনের অনেক আগে এগিয়ে আসা উচিত ছিল। প্রথম দিকে যে লাগাম ছাড়া মনোভাব দেখেছি, সেই লাগাম ছাড়া মনোভাবের কারণেই আজকে সংঘর্ষ এরকম জ্বলন্ত রূপ নিয়েছে, রক্তক্ষয়ী রূপ নিয়েছে। তো সেইগুলোই একটু সুন্দর করে পরিশিষ্টতে আমরা আলোচনা করব। পরিশিষ্টে এবার আমি আমার নিজের ভাষায় আলোচনা করব। এতক্ষণ আমি বেশ অনেকটাই নিরপেক্ষভাবে আলোচনা করলাম, এবার আমি নিজের ভাষায় আলোচনা করব। এবং এই নিজের ভাষায় আলোচনা মানে এই নয় যে এটা সম্পূর্ণ মিথ্যা, এটা দেখে মনে হবে যে সম্পূর্ণ আমি যেন এক অবাস্তব কথা লিখেছি, তা নয়। কারণ অনেক সময় দেখবে ইউপিএসসিতে এই ধরনের প্রশ্ন আসে যে এই সমস্যার সমাধান কিভাবে হতে পারে, এটি নিজের ভাষায় আলোচনা করো। তো তখন তো তোমার নিজস্ব ওপিনিয়ন দিতেই হবে বাবা, তখন তো কিছু করার নেই। কিন্তু নিজস্ব ওপিনিয়নটা এমন যেন না হয় যে বেশিরভাগ মানুষ তার সঙ্গে সহমত নয়, মাত্র কয়েকটি মানুষ তার সঙ্গে সহমত, তা যেন না হয়। তাহলে সেইটাকে গুছিয়ে কিভাবে লিখেছি দেখো। পরিশিষ্ট। উপরের আলোচনা থেকে একথা বলা যায় যে, উপরের আলোচনা থেকে একথা স্পষ্ট যে সমস্যাটি জটিল, সমস্যাটি নিশ্চয়ই জটিল, এবং এই সমস্যার নিরসনে প্রশাসনিক গাফিলতি না থাকলে এই সংকট বর্তমানের ভয়াবহ সংঘর্ষের রূপ নিত না। এবং এই সমস্যা নিরসনে, এই সমস্যা মোকাবিলায় যদি প্রশাসনিক গাফিলতি না থাকে, তাহলে কখনোই এই সমস্যা সংঘর্ষের রূপ নেয় না। প্রশাসন কারোর সাথে কোনো ধরনের আলোচনায় বসতেই চায়নি প্রথম দিকে, গা ছাড়া মনোভাব ছিল রাজ্য প্রশাসনের, এবং তার ফলেই আজকে সংঘর্ষের এই পরিণতি। শান্তিপূর্ণ মিছিলে পাথর ছোঁড়া দিয়ে যে বিবাদের সূত্রপাত, সেই বিবাদের মীমাংসা করতে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেখা মাত্র গুলির আদেশ শুট অ্যাট সাইট দিতে হয়, তবে সেই ঘটনার দায় রাজ্য প্রশাসনের সাথে কেন্দ্রের উপরেও বর্তায়। একদম তাই, এই দাবির মধ্যে কোনো ভুল নেই, এই কথার মধ্যে কোনো ভুল নেই। সামান্য পাথর ছোড়া থেকে যে বিবাদের সূত্রপাত হয়েছিল, সেই বিবাদ আজকে এমন রক্তক্ষয়ী রূপ নিল, এবং সেই বিবাদের মীমাংসা করতে বর্তমানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আদেশ দিতে হয়েছে, তার সাথে যাদের দেখা মাত্র গুলির আদেশ দিতে হয়েছে। তাহলে এটা তো রাজ্য সরকারের গাফিলতি, এবং তার সাথে কেন্দ্র সরকারের গাফিলতিও বটে। প্রথম দিকেই যদি কেন্দ্র সরকার এটাকে সিরিয়াসলি দেখত, এই সংঘর্ষটাকে গুরুত্ব দিত, তাহলে আজকে পরিস্থিতি এরকম হতো না। প্রথম দিকে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার কেউই সমস্যা নিরসনের চেষ্টাই করেনি, আলাপ আলোচনার চেষ্টাই করেনি। মেইতেইদের প্রতিনিধিদের সাথে এবং কুকিদের প্রতিনিধিদের সাথে বসে একটা সমাধান সূত্র খুঁজে বার করা, এর চেষ্টাই হয়নি। তা জটিল সমস্যা মোকাবিলা করাও জটিল, স্বাভাবিক। কিন্তু তাই বলে আমি যদি সমস্যা সমাধানের অভিমুখের দিকে না এগোই, তাহলে সেটা তো উচিত নয়। সাধারণ জনগণের কাছে যদি অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্রশস্ত্র, এমনকি ড্রোনেরও দেখা পাওয়া যায়, তাহলে কেন্দ্রীয় সরকার ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিকে উড়িয়ে দিতে পারে না। সাধারণ জনগণের কাছে বর্তমানে কুকিদের কাছে দেখা যাচ্ছে, বা মেইতেইদের কাছেও দেখা যাচ্ছে, অটোমেটিক রাইফেল, মেশিন গান, এমনকি ড্রোন দিয়ে অ্যাটাক চলছে। তাহলে কেন্দ্রীয় সরকার ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিকে কিন্তু কখনো উড়িয়ে দিতে পারে না, যখন এই ধরনের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র একটা পাতিক গোষ্ঠী সংঘর্ষে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা এই ঘটনার পিছনে ভারতের বহিঃশত্রুর উস্কানির সম্ভাবনা আশঙ্কা করছেন। এইবার দেখো, এখানে বিশেষজ্ঞদের মতামত দিয়েছি, যে বিশেষজ্ঞরা করছেন, আমি করছি না। বিশেষজ্ঞরা এই ঘটনার পিছনে ভারতের বহিঃশত্রুর উস্কানির সম্ভাবনা, চীনের উস্কানি আছে, এরকম আশঙ্কা করছেন। এইবার যে লাইনটা লিখবো, এটা খুব কন্ট্রোভার্সিয়াল লাইন, কিন্তু তুমি যে কোনো জায়গায়, যে কোনো খবর কাগজে, যে কোনো ইউপিএসসি ওয়েবসাইটে মণিপুর সমস্যার সমাধান কি কি হতে পারে এই নিয়ে পয়েন্ট দেখো, দেখবে প্রথম পয়েন্টটাই হচ্ছে আপোষ-পা অপসারণ করা। আপোষ-পা আজ পর্যন্ত কোথাও লাগু করে কোনো সমস্যার পুরোপুরি সমাধান হয়নি। আপোষ-পা হচ্ছে একটা দমনমূলক নীতি,
কেন্দ্রীয় বাহিনী যে স্পেশাল পাওয়ার অ্যাক্ট সেটা একটা দমনমূলক নীতি। কিছুদিন সমস্যাকে ধামাচাপা দেওয়া যায় এর মাধ্যমে, পরবর্তীকালে সেই সমস্যা আবার মাথাচাড়া দিয়ে ওঠে। তো সেই কারণে প্রথম পয়েন্টেই সব জায়গায় আছে যে আপোসফার আগে অপসারণ করতে হবে। তো আমিও সেটা লিখছি। দমনমূলক নীতি আপোসফা জারি না করে বর্তমানে প্রশাসনের উচিত সম্ভাব্য সকল গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমবেত আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান সূত্র খুঁজে বার করা। আলটিমেট পয়েন্ট যে ওই আপোসফা জারি করে রাখলাম আর ওই দেখামাত্র গুলির আদেশ দিলাম, এইটা করলে হবে না। এটা মানুষের মধ্যে ক্ষোভ আরও বাড়বে এবং তাই হচ্ছে। আরও জঙ্গি তৈরি হবে মণিপুর থেকে, তাই হচ্ছে। যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপোসফাটাকে আগে হটাতে হবে মণিপুর থেকে, হটিয়ে বর্তমানে প্রশাসনের উচিত সম্ভাব্য সকল গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে, যাদের মধ্যে বিবাদ তাদের প্রত্যেককে নিয়ে, তাদের প্রত্যেক প্রতিনিধিকে নিয়ে সমবেত আলোচনার মাধ্যমে একটা গোল টেবিল চর্চার মাধ্যমে এই সংকটের সমাধান সূত্র খুঁজে বার করা। তো এই ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসে আমি আবারও বলছি, আমরা খুব ছোট্ট করে মণিপুরের সংকটজনক পরিস্থিতি নিয়ে একটা লেখা লিখলাম, একটা কমপ্লিট লেখা লিখলাম, যেখানে আমরা প্রথমে ভূমিকার আলোচনা করেছি। মণিপুরের সংঘর্ষ কতটা তীব্র সেটা আমরা ভূমিকার মাধ্যমে বুঝতে পেরেছি। তারপর আমরা দেখেছি সংঘর্ষের সূত্রপাত যে হাইকোর্টের রায়টি থেকে ঘটে সেটা সম্পর্কে আমরা আলোচনা করেছি। তারপর আমরা সংঘর্ষের প্রেক্ষাপট আলোচনা করে সেখানে মণিপুরের ভৌগোলিক বৈশিষ্ট্যের উপরেও আমরা আলোকপাত করেছি। তার পরবর্তীকালে আমরা মেইতেইদের দাবি এটি বিবেচনা করেছি, কুকিদের দাবি এটি বিবেচনা করেছি, এবং সর্বশেষে আমরা পরিশিষ্ট বা উপসংহার, যেখানে আমাদের নিজের ভাষায় নিজের মতে কি সমাধান সূত্র হতে পারে সেইটা আলোচনা করেছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগলো। তোমরা বুঝতে পারলে যে আলটিমেট কীরকমভাবে লিখতে হয় এই ধরনের টপিকগুলো সম্পর্কে, যেগুলো অত্যন্ত বিতর্কিত টপিক, কিন্তু এগুলো পরীক্ষায় লিখতে হয়। আর এখানে পয়েন্ট পয়েন্ট করে তুমি যদি লিখতে চাও তাহলে তোমার লেখা কোনো দিন শেষ হবে না। ওই যদি ভাবো যে ওই কোন রাজা কে কী করেছিল সেই একদম হিস্ট্রি থেকে সব কিছু টেনে এনে ওই ঢোকাও, যেরমভাবে সব লেকচারে বলা হয় সেরমভাবে যদি করো, লেখা কখনো দাঁড়াবে না সঠিক শব্দ সংখ্যার মধ্যে। এবং এরও তো শব্দ সংখ্যা কিছুটা বেশি হয়ে গেছে, পরীক্ষা হলে আরও ছোট করে তোমাদের লিখতে হবে। তবুও 40 নম্বরে প্রশ্ন যদি আসে তার জন্য এই শব্দ সংখ্যা ঠিকঠাক আছে। সবাই খুব ভালো থেকো। প্রতিদিনের মতনই ক্লাসটিকে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে তোমার মতামত জানাবে। আমি পরবর্তীকালে সময় সুযোগ পেলে তোমাদের জন্য আরও এরকম ক্লাস দেওয়ার চেষ্টা করব। সবাই খুব ভালো থাকো। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।